সমানুপাত। ঠিক আছে, দেখ অনুপাত সমানুপাতের মধ্যে আমাদেরকে জানতে হবে যে সমানুপাতিক সম্পর্ক বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, সমানুপাতিক সম্পর্ক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক সেটাকেই বলা হয় যে ধর এ আর বি বলে দুটা জিনিস আছে। ঠিক আছে, এও যদি দুগুণ হয় বিও যদি দুগুণ হয়, এ 3 গুণ হলেও যদি বি 3 গুণ হয়, এ যদি 500 গুণ হয় বিও যদি 500 গুণ হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, বোঝা গেল? কিন্তু দেখা যাচ্ছে যে এ দ্বিগুণ হলো বি দ্বিগুণ না হয়ে 3 গুণ হয়ে যাচ্ছে। এ ধর তোর 5 গুণ হলো, এটা 5 গুণ না হয়ে 7 গুণ হয়ে যাচ্ছে। তখনও কিন্তু এর ভ্যালু বাড়লে বি এর ভ্যালু কিন্তু বাড়ছে, তাই না? এরটা যদি 5 গুণ হয়ে যায় বিটাও বেড়ে 7 গুণ হয়ে গেল, এও কিন্তু বাড়ছে, এ বাড়লে বিও বাড়ছে, কিন্তু এটা সমানুপাতিক সম্পর্ক আমরা বলবো না। ঠিক আছে, আমরা কখন সমানুপাতিক বলবো? যখন একই গুণ হিসাবে বাড়বে, একই গুণ হিসাবে বাড়বে। ধর ধর আমি বললাম কোনো একটা জিনিস, কি জিনিস বলবো? ধর চাল। ঠিক আছে, চালের কথা বললাম, চালের একটা কি পরিমাণ, আরেকটা কি বললাম? দাম, তাই না? চালের ধর 1 কেজির দাম 50 টাকা। ঠিক আছে, তাহলে 2 কেজির দাম 100 টাকা, 3 কেজির দাম 150 টাকা, তাই না? 4 কেজি কত হয়ে যাবে? 200। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যখন আমার দ্বিগুণ হচ্ছে, একটা 2 গুণ হলো, তাই না? 50টা কয় গুণ হয়ে যাচ্ছে? 2 গুণ হয়ে যাচ্ছে। এটা যখন আমার 3 গুণ হলো, এই 50টাও কত গুণ হয়ে যাচ্ছে? 3 গুণ হয়ে যাচ্ছে, তাই না? এটা যখন আমার 4 গুণ হলো, 50টাও আমার 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে চালের পরিমাণ আর হচ্ছে চালের দাম এখানে কি সমানুপাতিক সম্পর্কের মধ্যে আমি আছে বলতে পারবো, তাই না? এবার ধর কোনো একটা জায়গায়, কোনো একটা দোকানে, ওদিকে তাকাস না, এদিকে তাকা, হ্যাঁ, 1 কেজি চালের দাম 50 টাকা, কিন্তু বললো তুই যদি 2 কেজি চাল নিস তোকে 100 টাকা না নিয়ে কয়েক টাকা ছাড় দেবে। ঠিক আছে, ধর এটা হয়ে গেল 75 টাকা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? এটা কত গুণ হলো? এটা 2 গুণ হলো, কিন্তু এটা কত গুণ হয়ে যাচ্ছে? 2 গুণ কি হচ্ছে? হচ্ছে না, এটা 1.5 গুণ হয়ে যাচ্ছে, তাই না? ধর তারপরে এখানে কি হলো? এরপরে তুই যদি 3 কেজি চাল নিস, তোর কত হওয়ার কথা ছিল? 150 টাকা, তাই না? কিন্তু 150 টাকা না হয়ে তোকে কিছু ডিসকাউন্ট দিচ্ছে। ধর এখানে 40 টাকা ডিসকাউন্ট দিয়ে দিল তোকে। ঠিক আছে, তোর হয়ে গেল 110 টাকা, 150-র বদলে 110 টাকা। তাহলে এই জিনিসটা তো 3 গুণ হচ্ছে, কিন্তু এই জিনিসটা কি 3 গুণ হচ্ছে? হচ্ছে না, তাই না? তারপর ধর এখানে তোর হওয়ার কথা কত ছিল? পরের কেসটায় 200, 4 কেজির দাম 200 হওয়ার কথা ছিল 1 কেজি 50 হলে, তাই না? তো এখানে 200 টাকা না হয়ে তোর নিচে ধর 150 টাকা। ঠিক আছে, তাহলে এ কি হয়ে যাচ্ছে? 4 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু এ কি 4 গুণ হচ্ছে? হচ্ছে না, একটু কম হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে একটা বেড়ে 1, 2, 3, 4 এইসব হয়ে যাচ্ছে, 50টা ওইদিকে বেড়ে 75, 100, 150 এরকম হয়ে যাচ্ছে। তাহলে চালের পরিমাণও বাড়ছে, দামও বাড়ছে, চালের পরিমাণও বাড়ছে, দামও বাড়ছে, কিন্তু এরা কি একই গুণ হিসাবে বাড়ছে? একই গুণ হিসাবে বাড়ছে না। তাহলে এরা সমানুপাতিক আমরা বলতে পারবো না। বোঝা গেল? কি বলবো স্যার এটাকে? কিছুই বলবো না। সমানুপাতিক কাকে বলবো তাহলে? একটা বাড়লে আরেকটাও বাড়বে, কিন্তু একই গুণ হিসাবে বাড়বে। ঠিক আছে, আর ব্যস্তানুপাতিক সমানুপাতিক একই জিনিস, খালি এটা যতটা বাড়ে এটা ততটা বাড়ে। যদি আমরা ব্যস্তানুপাতিক বলতাম তখন কি এটা বাড়লে এটা কমবে খালি। তাহলে এটা 2 গুণ বাড়লে এটা 2 গুণ কমবে, এটা তোর 3 গুণ বাড়লে এটা 3 ভাগ হয়ে যাবে, এটা তোর 4 গুণ হলে এটা 4 ভাগ হয়ে যাবে। ওটা হয়ে যাচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে সমানুপাতিকই বলুক আর ব্যস্তানুপাতিকই বলুক, দুটো জিনিস কি একই সংখ্যা দিয়ে গুণ হবে, অথবা একটা গুণ হলে আরেকটা ভাগ হবে। ঠিক আছে, আচ্ছা এদিকে দেখ, আমি কি বললাম?
সমানুপাতিক জিনিসটা বললাম, তাই না? ধর ওই চালের দাম আর ওজন লিখছি এখানে, ঠিক আছে? এটা কি 1 কেজি, এটা কি 2 কেজি, এটা কি 3 কেজি, এটা 4 কেজি, ঠিক আছে? এটা কি ওয়েট, কার ওয়েট? চালের ওয়েট, ঠিক আছে? আর এই এক্সেসে কি লিখবো আমি? এই এক্সেসে ধর তোর দাম লিখছি, দাম লিখছি। এটা কত? এটা ধর 50-এর ঘরে, এটা মানে 50 টাকা। এই জায়গাটা মানে, এই জায়গাটা মানে ধর তোর 100 টাকা, এই জায়গাটা মানে ধর তোর কত? 150 টাকা, এই জায়গাটা তোর 200 টাকা, ঠিক আছে? গ্রাফ আঁকতে পারিস তো, তাই না? তাহলে 1 কেজি চালের দাম কত বলেছিলাম? 50 টাকা, তাই না? তাহলে এই 1 থেকে উপরে উঠলাম, আর এখান থেকে 50 থেকে এখানে গেলাম, মানে এই পয়েন্টটার কথা বলেছে, তাই তো? 2 কেজির দাম কত বলেছিল? 100, মানে এখান থেকে উপরে উঠলাম, আর এটা এখান থেকে গেল, এই এখানে ক্রস করলো এই পয়েন্টটা। 3 কেজির দাম 3 থেকে এরকম উঠলো, এখান থেকে এখানে গেল, এখানে গেল, তাই তো? আর 4 কেজির দাম ছিল কত? মানে এখানে ক্রস করেছে এই পয়েন্টটা। তাহলে এদেরকে যদি আমি জয়েন করি, তাহলে এরা কি একটা স্ট্রেট লাইন হচ্ছে, ঠিক আছে? এটা কি হবে? একটা স্ট্রেট লাইন হচ্ছে, বোঝা গেল? কিন্তু আমি যদি ওই ব্যস্তানুপাতিক সম্পর্কটা যেখানে, সরি ব্যস্তানুপাতিক বলি কেন, আরে সমানুপাতিক, যেটা কিছু যেটা ছিল না, ঠিক আছে? দাম বাড়লে চালের দাম, চালের ওজন বাড়লে দামও বাড়ছিল, কিন্তু একই গুণ হিসাবে বাড়ছিল না। মানে তোর 1 টাকা, মানে 1 কেজির জন্য 50ই দিতে হচ্ছিল, কিন্তু যখন 2 কেজি নিচ্ছিলি তখন দিতে হচ্ছিল তোর 75, তাই না? যখন 3 কেজি নিচ্ছিলি তখন কত? 110 টাকা। যখন 4 কেজি নিচ্ছিলি তখন 150 টাকা নিচ্ছিল, তাই না? তো এরা কিন্তু দেখ, এরা যদি এখান থেকে জয়েন করিস, এরা সরল রেখা হচ্ছে না, এরা কি হয়ে যাচ্ছে? এরকম ব্যাকাতেরা কিছু একটা হয়ে যাচ্ছে, তাই না? বোঝা গেল? তাহলে আমাদের অনুপাত যখন সমানুপাতিক হবে তখন গ্রাফ কেমন হবে? এরকম সরল রেখা হবে। এবার হচ্ছে ব্যস্তানুপাতিক জিনিসটা বলি, ঠিক আছে? এ সমানুপাতিক বি যদি হয়, আমরা সেটাকে লিখি এরকম করে, ঠিক আছে? আর এ ব্যস্তানুপাতিক যদি বি হয়, তাহলে আমরা সেটাকে কিভাবে লিখি? 1/b। বোঝা গেল? এটা কি সমানুপাতিক, আর এটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক, তাই না? ঠিক আছে, এবার এটাকে সমানুপাতিক বলি কেন, এটাকে ব্যস্তানুপাতিক বলি কেন, ওটা দেখবো, ঠিক আছে? সমানুপাতিক মানে আমরা কি জেনেছি বল? সমানুপাতিক মানে আমরা জেনেছি এ যতটা, এ যত গুণ বাড়ে এও তত গুণ বাড়ে, ঠিক আছে? আর ব্যস্তানুপাতিক মানে আমরা কি জেনেছি? এ যত গুণ বাড়বে বি তত গুণ কমবে, তাই না? তাহলে দেখ, এটাকে আমি এইভাবে লিখছি এখন, সমানুপাত আর ব্যস্তানুপাত কেন আমরা অঙ্কের ভাষায় এরকম করে লিখি সেটা বলছি, বোঝা গেল? কি বললাম আমি? যে ধর ওই উদাহরণটাই বলি, কি ছিল? 1 কেজি চালের দাম, এর দাম যখন 1, এর কত ছিল? 50। এর যখন 2, এর কত ছিল? 100। এর যখন 3, 150, তাই না? এর যখন 4, এর তখন 200। এর 5 হলে 250, ঠিক আছে? এবার ব্যস্তানুপাতিক জিনিসটা কি আমরা লিখছি, ঠিক আছে? এবার কিসের উদাহরণ দেব তোকে? ধর একটা জিনিস বাড়ছে, তাহলে আরেকটা জিনিস কমছে না। ধর এখানে কোনো একটা জিনিসের দাম 200 টাকা, না দাম তো বললে হবে না, অন্য কিছু একটা উদাহরণ দিতে হবে। কিসের সঙ্গে ব্যস্তানুপাতের সম্পর্ক হয়? হ্যাঁ, লোক আর, হ্যাঁ জন আর দিন, ঠিক। ধর 5 জন লোক মিলে, ঠিক আছে? 5 জন না, একজন লোক একটা কাজ কয় দিনে করতে পারে? ধর 50 দিনে, ঠিক আছে? একজন একটা, এটা কি দিন সংখ্যা, এটা হচ্ছে জন সংখ্যা, আর এটা হচ্ছে কি দিন, বোঝা গেল? আর এখানে এটা কি ছিল? চালের দাম, পরিমাণ আর দাম, পরিমাণ, আর এটা ছিল তোর দাম। তাহলে একজন যদি 50 দিনে কাজ করতে পারে, 2 জন যদি চলে আসে, তাহলে কত দিনে কাজটা করবে? 25 দিনে, তাই না? হাফ করে সময় লাগবে।
কাজটা তো ডবল হয়ে যাবে না, দুজন আসলে ডবল কাজ হবে, তাহলে আগে যতটা সময় লাগতেছিল এখন অর্ধেক সময় হয়ে যাবে, স্বাভাবিক বুদ্ধি তো তাই বলে। তাহলে এটা কত হয়ে যাবে? 25, তাই না? তারপরে আমার যদি 3 জন লোক আসে তাহলে কত হয়ে যাচ্ছে বল? এটাকে আমি 60 নিই, তাহলে সংখ্যাগুলো দেখতে সুন্দর হবে, ঠিক আছে? 5 দিন দাঁড়া, এখানে আমি ধরলাম একটা লোক 60 দিনে করতে পারে একটা কাজ, একটা লোক একটা সম্পূর্ণ কাজ কয় দিনে করতে পারে? 60 দিনে। তাহলে 2 জন লোক যদি চলে আসে, 2 জন লোক যদি চলে আসে তাহলে কত দিনে করতে পারবে? 30 দিনে, তাই না? এবার 3 জন লোক যদি চলে আসে, একজনের যদি লাগছিল তোর 60 দিন, তাহলে 3 জনের কত? 3 ভাগ লাগবে, তাই না? 3 দিয়ে 60কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 20, তাই না? 4 জন যদি কাজটা করে, মানে 4 জন চলে আসে, একজনের 60 দিন লাগছিল, তাহলে 4 জন মানে 4 গুণ কাজ হচ্ছে, একদিন আমার 4 গুণ করে কাজ হচ্ছে, তাহলে সময়টা কি আমার 4 ভাগ হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। যত বেশি লোক তত কম সময়, যত বেশি লোক তত কম সময় হবে, তাই না? এটা কত হয়ে যাবে তখন? 15 দিন, তাই না? এবার এখন যদি আমার 5 জন লোক নিয়ে চলে আসি, 5 দিন তাহলে কি হয়ে যাচ্ছে? 60, একজনের 60 দিন লাগছিল, এখন 5 গুণ লোক চলে আসছে, কাজটা কত গুণ তাড়াতাড়ি হচ্ছে? 5 গুণ তাড়াতাড়ি হচ্ছে, তার মানে সময়টা 5 গুণ কম লাগছে, তাই না? তাহলে 60-এর বদলে কত হবে আমার এখানে? এর 5 ভাগ, মানে 12 দিনে হয়ে যাচ্ছে, তাই তো? বোঝা গেল? 12 করতেছে। তাহলে সমানুপাতিকের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? এটা যখন দ্বিগুণ হচ্ছিল এটাও কি হচ্ছিল? দ্বিগুণ হচ্ছিল, তাই না? এটা যখন 3 গুণ হচ্ছিল এটাও কত গুণ হচ্ছিল? 3 গুণ হচ্ছিল, তাই তো? এটা যখন তোর 4 গুণ হচ্ছিল, ওটাও 4 গুণ হচ্ছিল, এটাও হচ্ছে তোর 4 গুণ হচ্ছিল, তাই তো? আর লাস্টেরটাও যখন 5 গুণ হচ্ছিল 5 গুণ হচ্ছিল। আচ্ছা, আর এখানে কি দেখতে পাচ্ছি? এটা কয় গুণ হলো? এটা 2 গুণ হলো, তাই না? আর এটা 30 আর 60-এর মধ্যে সম্পর্ক কি? এটা 2 ভাগ হলো, 2 ভাগ হলো, অথবা বলতে পারি 2 ভাগ হওয়া মানে কি 1/2 গুণ, তাই না? 1/2 গুণ হলো। যাই হোক, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? কয় গুণ হলো? 3 গুণ 3 গুণ হলো। আর এখানে কি হয়ে যাচ্ছে? 60-এর থেকে 20 মানে 3, 60 ভাগ 3 কত হয়? 20, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? 3 ভাগ হয়ে যাচ্ছে, ভাগ 3। এটা যখন এখানে 4 হলো, মানে 4 গুণ হলো, এটা কি হলো? এটা ভাগ হয়ে গেল, কত ভাগ হয়ে গেল? 4 ভাগ হয়ে গেল, তাই না? এটা যখন এখানে 5 গুণ হয়ে গেল, 5 গুণ লোক যদি চলে আসে, তাহলে কাজটা কি 5 গুণ তাড়াতাড়ি হবে, মানে সময়টা 5 ভাগের 1 ভাগ সময় আমার হয়ে যাবে, তাই তো? এটা হচ্ছে তোর 5 ভাগ, 5 ভাগ হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, এবার একটা জিনিস দেখ, এই জিনিসটা আমরা দেখলাম যে এরকম, এটা যদি বাড়ছে, এই জিনিসটাও তাহলে কি হচ্ছে? বাড়ছে, তাই না? বাট এখানে কি হচ্ছে? এই দিকটা বাড়ছে আর এই দিকটায় কমে যাচ্ছে, তাই তো? এটাকেই আমরা সমানুপাতিক বলবো আর ব্যস্তানুপাতিক বলবো, এটা আমরা চিনি। এখন আমরা বলবো এটাকে আমরা কেন এইরকম করে লিখি, আর তোর এই জিনিসটাকে কেন আমরা এইভাবে লিখি, ওই 1/, আকারে লিখি, ঠিক আছে? দেখ, এটা এই নীল কালিগুলো মুছে দিলাম, হ্যাঁ? এটা তো বোঝা গেছে এটা গুণ হয়ে সেম, আর এটা ভাগ হয়ে সেম। কি বললাম আমি? এটা কত ছিল যেন? 20, 20 ছিল, হ্যাঁ। এবার এখানে দেখ যে আমি যদি বলি এখান থেকে যে পরিমাণ বাই দাম, ঠিক আছে? মানে A/B যদি আমি বের করতে চাই, ঠিক আছে? A মানে পরিমাণ ছিল, B মানে কি ছিল? এখানে দাম ছিল, তাই না? তাহলে A/B জিনিসটা আমি এখানে লিখবো, A/B মানে পরিমাণ বাই দাম জিনিসটা কি হবে? ঠিক আছে, কি হবে এখানে? পরিমাণ ভাগ দাম, মানে পরিমাণ কত? 1, আর দাম কত? 50, মানে 1/50। এখানে কত হবে? 2/100। 2/100 মানে কত? কত দিয়ে কাটাকাটি যাবে উপর নিচে? 50 এটা কত দিয়ে কাটাকাটি যাবে উপর? 2 দিয়ে, 2 এটা কাটাকাটি কত দিয়ে যাবে উপর নিচে? 2 দিয়ে, 2 একে 2, 50 দুগুণ 100, তাহলে কত হয়ে গেল? 1/50, তাই না? 2/100 কাটাকাটি গিয়ে 1/50।
এখানে কত হয়ে যাচ্ছে? 3/15 a বাই বি মানে a মানে 3, b মানে 150, তাহলে 3/150 কত দিয়ে কাটাকাটি যাবে? 3 দিয়ে 3 5 15 মানে 1/85 থাকছে, 1/85 থাকছে, তাই না? পরেরটাতেও কি হচ্ছে? 4/200 মানে 4 5 20 মানে 1/85 থাকছে। আর এখানেও কি হচ্ছে? 5 দিয়ে আর নিচে হচ্ছে যদি আমি 200 করি তাহলে 85 থাকছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যখন আমাদের সম্পর্কটা সমানুপাতিক ছিল, মানে এই জিনিসটা যত গুণ বাড়ছিল এই জিনিসটাও তত গুণ বাড়ছিল, তখন কি হচ্ছে যে এদের যে ভাগফল, ঠিক আছে, এদের যে ভাগফল মানে a বাই বি সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে একই থাকছে, সেটা হচ্ছে একটা কি ধ্রুবক বা কনস্ট্যান্ট, তাই না? বোঝা গেল? তাহলে আমরা পেলাম কি, সমানুপাতিক সম্পর্ক যদি হয়, এরকম যদি কোনো একটা সম্পর্ক হয়, তাহলে সেটা আমাদের কি এরকম একটা রেজাল্ট দিচ্ছে, তাই তো? দিচ্ছে। এবার আমি এটাকেই তো এইভাবে লিখতে পারি, a সমান সমান কনস্ট্যান্ট ইন্টু বি, তাই তো? এই জিনিসটাকে বিটাকে আমি ওদিকে গুণ করে দিলাম, জাস্ট ভাগ ছিল গুণ করে দিলাম। তাহলে আমি কি বললাম, এই জিনিসটা কখন আমি পাচ্ছি? যখন, বল এটা কখন পাচ্ছি? এই জিনিসটা কি ছিল? যখন সমানুপাত ছিল। তাহলে কি, যখন a সমানুপাত b ছিল, ঠিক আছে, এটা সমানুপাত চিহ্ন, তাই না? যখন a সমানুপাত b ছিল তখন আমি কি পেয়েছিলাম, যে a বাই b একটা ধ্রুবক হচ্ছে, অর্থাৎ a সমান সমান ধ্রুবক ইন্টু b হচ্ছে, তাই না? তাহলে আমার কি দেখা যাচ্ছে, যে যখন এই জিনিসটা হয় তখন ওই জিনিসটাকে আমি এরকম লিখতে পারি, অর্থাৎ আমার এখানে কি চেঞ্জ আছে, দেখ এখানে কি পার্থক্য দেখতে পাচ্ছি, যেখানে এই চিহ্নটার বদলে খালি সমান সমান চিহ্ন আছে আর কনস্ট্যান্ট আছে, তাই না? কনস্ট্যান্ট, তাহলে কি আমরা এখান থেকে কি শিখলাম, যে এই চিহ্নটা উঠে গেলে এটা উঠলে উঠলে কি হয়, একটা সমান সমান হয়, সমান সমান এবং কনস্ট্যান্ট গুণ হয়ে যায়, ঠিক আছে? সমান সমান আর এদিকে কি একটা কনস্ট্যান্ট চলে আসে, এই চিহ্নটা উঠলে এটা চলে আসে। বোঝা গেল? এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এ যত গুণ বাড়ছে, বি তত গুণ কি হচ্ছিল? তত গুণ কমে যাচ্ছিল বা তত ভাগ হয়ে যাচ্ছে। এবার এখান থেকে আমি যদি দেখি a ইন্টু বি, এই জিনিসটা আমার কি হচ্ছে, ঠিক আছে, মানে জন ইন্টু দিন, অর্থাৎ টোটাল কাজের যে পরিমাণ a ডট বি, সেটা কি হচ্ছে? 60 ইন্টু 1 মানে 60, তাই না? এখানে কি হচ্ছে? 2 ইন্টু 30 সমান 60, এখানে কি হচ্ছে? 3 ইন্টু 20 সমান সমান 60 হচ্ছে, তাই না? এখানে কি হচ্ছে? 4 ইন্টু 15 সেটাও কত হচ্ছে? 60 হচ্ছে। এটাও কত হচ্ছে? 5 ইন্টু 12 মানে 60 হচ্ছে, তাই তো? বোঝা গেল? তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যখন আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না, এ যখন হচ্ছে, লিখি আমি, যখন এ আর বি এর মধ্যে কেমন সম্পর্ক? ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, তাই না? এখানে আমি ভাষায় লিখলাম এখন, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। তাহলে ব্যস্ত অনুপাত সম্পর্ক, ব্যস্ত অনুপাত বি, এ ব্যস্ত অনুপাত বি, ঠিক আছে? তখন আমি কি দেখতে পাচ্ছি, যে এ আর বি এর গুণফল কি হচ্ছে? বল, এ আর বি এর গুণফল হচ্ছে সবসময় কনস্ট্যান্ট, তাই না? এই যে এ আর বি গুণ করে কি হচ্ছে? প্রত্যেকবারই 60 করে আসছে, তাই তো? মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি ছিল? একজন যত গুণ বাড়বে আরেকজন তত গুণ কমবে। সেই কেসটায় আমাদের কি হয়? দুজনের গুণফল সবসময় একটা কনস্ট্যান্ট হয়, তাই না? তাহলে এই জিনিসটাকেই আমরা লিখতে পারি কি, যে এ সমান কনস্ট্যান্ট ভাগ কি বি লিখতে পারি, তাই না? বোঝা গেল? এবার আমি কি জানি, যে এটাকে আমি আলাদা করে লিখলাম, এটা কনস্ট্যান্ট লিখলাম, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট ইন্টু 1/b, একই জিনিস তো দুটা, বিটাকে আমি ওই সাইডে লিখলাম 1/b গুণ করে আর কি। তাহলে আমি এখান থেকে কি দেখলাম? এখান থেকে আমি দেখলাম যে
সমান সমান আর কনস্ট্যান্টের বদলে কে আসছিল? সমানুপাতিক সমানুপাতিক, বা উল্টোটাও বলতে পারি, সমানুপাতিক চিহ্নের বদলে কে আসছিল? সমান সমান কনস্ট্যান্ট আর সমানুপাতিক, তাই না? মানে এরা দুটো ইন্টারচেঞ্জেবল। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? এখানে আছে সমান সমান আর কনস্ট্যান্ট, মানে এর বদলে আমি কি চিহ্নটা দিয়ে দিতে পারবো? সমানুপাতিক চিহ্নটা দিয়ে দিতে পারবো, তাই না? তাহলে এ সমানুপাতিক 1/b, বোঝা গেল? এটা মানেই কি? এটা আমরা কি বের করছিলাম? এ ব্যস্তানুপাতিক বি। তাহলে হয়ে গেল এ ব্যস্তানুপাতিক বি কে আমরা কেন মানে এ সমানুপাতিক 1/b লিখি? বোঝা গেল তো দুটোই? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস শিখলাম, তাই না? কি জিনিস শিখলাম? 1 নাম্বার জিনিস শিখলাম, সেটা হচ্ছে সমান সমান চিহ্ন আর তারপরে কনস্ট্যান্ট, এই জিনিসটা যেখানে যেখানে দেখবি এই জিনিসটাকে তুই সমানুপাতিক চিহ্ন লিখে দিতে পারবি। অথবা যখন যখন তুই সমানুপাতিক চিহ্ন দেখবি তখন তখন তুই কি করতে পারবি? এই চিহ্নটা লিখে দিতে পারবি। ঠিক আছে, এটা আমরা দেখলাম বাস্তব জীবনের অভিজ্ঞতার থেকে, তাই না? আরেকটা জিনিস কি দেখলাম? আরেকটা জিনিস দেখলাম, এই চিহ্নটা মানে যদি এ সমানুপাতিক বি হয় তাহলে কি দেখলাম? এই চিহ্নটা মানে এ সমানুপাতিক 1/b মানে এ ব্যস্তানুপাতিক বি, মানে 1/, সমানুপাতিক কিছু মানে কি? ব্যস্তানুপাতিক। কি হলো তাহলে? 1/, সমানুপাতিক মানেই সমানুপাতিক, এই জিনিসটাকেই আমরা কি বলছি? যে ব্যস্তানুপাতিক। এই জিনিসটা আমরা দেখে ফেললাম হাতে কলমে এক্সাম্পল নিয়ে, তাই না? ব্যস্তানুপাতিক। বুঝলি না এরকম কেউ আছিস? না। আবার বলতে হবে? ঠিক আছে, তাহলে এটা আমরা উদাহরণ নিয়ে দেখলাম যে এ যত গুণ বাড়ে বিও যদি তত গুণ বাড়ে, তাহলে এদেরকে আমরা কি বলবো? সমানুপাতিক। সমানুপাতিক চিহ্নটাকে আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে? এ যত গুণ বাড়ছে বি তত গুণ যদি কমে, তাহলে আমরা কি বলবো? এ ব্যস্তানুপাতিক বি। আর ব্যস্তানুপাতিকটাকে আমি কিভাবে লিখবো? ব্যস্তানুপাতিকের জন্য আমি আলাদা কোনো চিহ্ন বের করে নিই, ব্যস্তানুপাতিকটাকে আমি সমানুপাতিক চিহ্ন দিয়েই লিখি, তাই না? সমানুপাতিক চিহ্ন দিয়ে ব্যস্তানুপাতিক বোঝানোর জন্য আমরা 1/b লিখলাম, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কি? সমানুপাতিক, আর এটা হচ্ছে কি? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাত, বোঝা গেল? আর এই চিহ্নটা মানেই কি চিহ্ন? সব জায়গায় সব সময় সমানুপাতিক চিহ্ন, তাই না? এটাকে তুই আরেকটা কি বলতে পারবি? এ সমানুপাতিক কি বলবি? এ সমানুপাতিক কি? এ সমানুপাতিক কি? কি লেখা দেখতে পাচ্ছিস? 1/b। বা এটাকেই তুই বলতে পারিস এ ব্যস্তানুপাতিক বি। এই জিনিসটাকেই আমি ভাষায় বলতে পারি কি? এ সমানুপাতিক 1/b, তাই না? এটা সমানুপাতিক চিহ্ন আর এটা 1/b, ওই জন্য আমরা এটাকেই ভাষায় লিখলাম এ সমানুপাতিক 1/b। আর আমরা হিসাবপত্র করে কি দেখলাম একটু আগেই? যে এই জিনিসটা কখন লিখতে পারি আমরা? যখন এ ব্যস্তানুপাতিক বি হয়, তাই না? এই ব্যস্তানুপাতিক বি হয়। আর এটা মানে তো বুঝতেই পারছিস এ সমানুপাতিক বি। ব্যস্তানুপাতিক বি কে হচ্ছে এ সমানুপাতিক 1/b ও লেখা যাবে। হ্যাঁ। এ ব্যস্তানুপাতিক বি মানেই কি আমরা দেখলাম এতক্ষণ ধরে? যে এ সমানুপাতিক 1/b। ওই জন্যই আমরা যখন ব্যস্তানুপাত থাকে তখন আমরা কি লিখলাম? সমানুপাত চিহ্ন দিলাম আর লিখলাম 1/b। এ সমানুপাতিক 1/b মানেই এ ব্যস্তানুপাতিক বি। ওটাই এতক্ষণ ধরে আমরা পড়লাম, তাই না? ঠিক আছে, বোঝা গেল? এরপরে কি বলেছে বইয়ে চলে আসি। 9:15 বেজে গেল। দেখ, অনুপাত জিনিসটা কি? অনুপাত মানে ভাগ আকারে প্রকাশ, ঠিক আছে? মানে যতদূর কাটাকাটি করা যায় ততদূর আমি কাটাকাটি করব, ঠিক আছে? তারপর গোটা গোটা যে সংখ্যা থাকবে আমার গোটা গোটা সংখ্যা রাখতে হবে কাটাকাটি করার পর, ঠিক আছে? সমানুপাত ব্যস্তানুপাত হয়ে গেল। ওই চিহ্নটা হয় না অঙ্কতে? দেখ, অনুপাত মানেই কি? আমরা অনুপাত মানে কি বললাম আমরা? যে হ্যাঁ, একটা আরেকটার কত গুণ এরকম করে লেখা। যে একটা তো 2 হলে আরেকটা কত? বললাম একটা 2 হলে আরেকটা 3, ঠিক আছে? এটা হচ্ছে কি? অনুপাত। এখন ব্যস্তানুপাত সমানুপাতের গল্প না, এখন হচ্ছে জাস্ট অনুপাত কি। অনুপাতের মধ্যে ওগুলো ছিল, ঠিক আছে? এখন আরো বেসিক জিনিসটা, আরো বেসিক
অনুপাত মানে কি? ভাগ আকারে, পূর্ণ সংখ্যার ভাগ আকারে প্রকাশ। পূর্ণ সংখ্যার ভাগ আকারে প্রকাশ। ঠিক আছে, বোঝা গেল? পূর্ণ সংখ্যার, এদিকে পড়াচ্ছি আমি, হ্যাঁ এদিকে তাকাবি সবাই। আচ্ছা, তাহলে কি কি এখান থেকে দুটো বই সরে যান, ওটা একটু নিচু। এবার পূর্ণ সংখ্যার ভাগ আকারে প্রকাশ, তাই না? বা আমরা আরো যদি ভালো করে বলতে চাই, আমরা কি বলবো? একটা আরেকটার কত গুণ? একটা আরেকটার কত গুণ, এটা পূর্ণ সংখ্যায় বলতে হবে। ঠিক আছে, মানে ধর এ 4 হলে বি কত, বললাম এ 4 হলে বি ধর 7। ঠিক আছে, ধর এ আছে, বি আছে, সি আছে। ঠিক আছে, এদের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। ধর এ হচ্ছে একটা বাড়ির একটা ছেলের বয়স এ, আর একটা ছেলের বয়স বি, আর একটা হচ্ছে ওদের দিদি আছে, ওর বয়স হচ্ছে সি, তাই না? তো এবার বলছে একজনের বয়স যদি হয় তোর ছোট যে ভাইটা ছিল তার বয়স যদি 15 হয়, আর এর বয়স কত? ওর দাদাটার বয়স ধরলাম আমি 17। ঠিক আছে, আর দিদিটার বয়স কত? 17 না, এটা ধর তোর একটা অন্য সংখ্যা ধরি, 18 ধরি। ঠিক আছে, আর এটা কত ধরলাম? দিদিটার ধরলাম 21। ঠিক আছে, তাহলে অনুপাত জিনিসটা কি হলো? একটা 15 হলে আরেকটা কত, আরেকটা কত। ঠিক আছে, এরকম করে তুই যত খুশি লিখতে পারবি। বোঝা গেল? এবার কি এই জিনিসটা কি করব আমরা? যতদূর কাটাকাটি করা যায়, যতক্ষণ না পূর্ণ সংখ্যা থাকছে আমরা কাটাকাটি করব। ঠিক আছে, 3 দিয়ে আমরা কি করলাম? 3 দিয়ে কাটলাম 6, 3 দিয়ে কাটলাম 7। ও স্যার 3 দিয়ে কাটলে 3 কেন লিখেছেন? ওটা 15 ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে? আমরা বলতে পারি যে এর বয়স ছিল তোর হচ্ছে 15, বি এর বয়স ছিল কত? 18, সি এর বয়স ছিল 21। আমরা এরকম করে এত বড় বড় সংখ্যা আমাদের ভালো লাগছে না, আমরা এদেরকে তুলনা করে বলবো আর কি। ঠিক আছে, যে আমরা বললাম যদি এর বয়স 5 হয় তবে বি এর বয়স 6, তবে সি এর বয়স 7। তাহলে এখান থেকে আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে প্রেডিকশনও করতে পারছি ভবিষ্যতে কার কত বয়স হবে। ঠিক আছে, আমরা ধর বললাম যখন আমার এর বয়স 10 হবে, মানে এটা কত দিয়ে গুণ হলো? 2 দিয়ে গুণ হলো, তাই না? এটাও কত হবে? এটা কত হয়ে যাবে তখন? 2 দিয়ে গুণ হবে 12, তাই না? সাথে এর বয়স কত হয়ে যাবে তখন? 14 বছর। তাহলে আমরা অনুপাত জিনিসটা যদি পেয়ে যাই, মানে এর বয়স এত হলে, এর বয়স এত হলে, এর বয়স এত হলে এরকম হয়, তাহলে ওদের আমরা প্রেডিকশন করতে পারবো যে অন্যান্য সময় কি হবে বয়স, তাই না? আচ্ছা, যাই হোক। আর আমি যদি দুটা সংখ্যা যদি লিখি, তাই না, যে কোনো দুটা সংখ্যা লিখলাম, ধর এ আর বি, এর বয়স যদি 2 হয়, বি এর বয়স ধর তোর 10, এদিকে দেখ না, এর বয়স 2 হলে বি এর বয়স যদি 10 হয়, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 1:5। বা এটা মানেই তো এটা যে 2/10, এটা মানেই কি 1/5, তাই না? ওটাই তো লিখলাম, মানে ভাগ, ওই এই চিহ্নটা মানে এখানে ভাগ চিহ্ন। কিন্তু তুই যদি 3টা লিখিস তখন আর এরকম করে আর কি লিখতে পারবি না যে ভাগ চিহ্ন, তখন 3টায় কিভাবে ভাগ দিবি? ভাগের নিচে ভাগ, ভাগের নিচে ভাগ তো দেওয়া যাবে না, তাই না? তখন বলতে হবে যে এর তুলনায় ও কত, এর তুলনায় ও কত, এ 3 হলে ও কত, ও কত, এরকম করে। যাই হোক, তাহলে অনুপাত জিনিসটা বোঝা গেল। আর সমানুপাত ব্যস্তানুপাত জিনিসটা কি ছিল? এই একটা জিনিস যদি একই রকম করে গুণ হয়, দুটা জিনিসের মধ্যে ধর একই রকম করে গুণ হচ্ছে, তারা হচ্ছে সমানুপাত। আর যদি একজন গুণ হয় আরেকজন ভাগ হয়, সেটা হয়ে যাচ্ছে কি? ব্যস্তানুপাত, তাই না? ঠিক আছে, প্রতিদিনই লাগে ওরকম। তাহলে এখানে দেখ এ বি সি, তাই না? ধরলাম এর এখন বয়স 1 বছর, এর এখন বয়স 2 বছর, এর বয়স 3 বছর, তাই না? তারপরে কি বললাম আমি? এদের বয়সের অনুপাত কত হয়ে যাচ্ছে তাহলে? 1:2:3, তাই না? এবার একটা জিনিস দেখ, 1 বছর পরে এর বয়স কত হয়ে যাবে? 2। 1 বছর পর এর বয়স কত হয়ে যাবে? 3।
আর 1 বছর পর এর বয়স কত হয়ে যাবে 4। এবার তাহলে দেখ এটা কি হলো 1 থেকে 2 গুণ হয়ে গেল, কিন্তু এটা কি 1 থেকে 2 গুণ হলো? 2 গুণ হলো না। আর এটা কি 3 থেকে 4 মানে কি 2 গুণ হলো? নিশ্চয়ই হলো না। তাহলে একই রকম গুণ যদি না হয় তাহলে এটা কি আমার সমানুপাতিক সম্পর্ক হবে? হবে না, তাই না? এটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক হবে না। বোঝা গেল? এটা কি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিকও তো হচ্ছে না, এখানে 2 দিয়ে এটা কোনোপাতিকই না। বয়সের যে উদাহরণটা আমি একটু আগে বললাম সেটা জাস্ট বোঝানোর জন্য বলেছিলাম, আমার মাথায় কিছু আসছিল না জন্য বয়স বলেছিলাম, কিন্তু আমি যদি বয়সের জিনিসটা আমরা দেখি তখন এরকম করে সমানুপাতিক কিন্তু হচ্ছে না, তাই না? বোঝা গেল? আচ্ছা, এবার আমি ওই চাল আর কিসের উদাহরণ ছিল জানো? দাম। চাল দামের উদাহরণটাই আগে দিই, ঠিক আছে? কত ছিল 1 কেজির দাম? 50। 2 কেজির দাম কত ছিল? 100। 3 কেজির দাম কত ছিল? 150। ঠিক আছে, আর বলতে হবে না। তাহলে এদের অনুপাত কত হচ্ছে? এদের অনুপাত হচ্ছে h/b। h/b মানে যত দূর কাটাকাটি যাচ্ছে, 1 কে তো আমি আর ছোট করতে পারবো না কিছু, তাই না? ওই জন্য এটা হয়ে যাবে 1:50। এখানেও কি হয়ে যাবে? আমি কাটাকাটি করলে 2 দিয়ে কাটাকাটি করলে এখানে 1 আর এখানে 50, তাই না? মানে 1:50। এখানেও কি হচ্ছে? 1:50। যাই হোক, আবার একটা কথা মনে পড়লো, কাকে জানি হলো কতগুলো সূত্র এদিকে দেখ কথা না বলে। এখান থেকে আমি যদি এটা পেতে যাই আমার কি করতে হবে? 1 দিয়ে গুণ করতে হবে, তাই না? এখান থেকে যদি আমি এই জিনিসটা পেতে যাই আমার কি অনুপাতটাকে আমার কত দিয়ে গুণ করতে? 2 দিয়ে গুণ করতে হচ্ছে। এটাকে যদি আমি পেতে চাই আমার অনুপাতটাকে 3 দিয়ে গুণ করতে হচ্ছে। মানে আমি এখান থেকে দেখতে পারলাম যে একটা অনুপাতকে যদি আমি কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমাদের এক্সাক্ট ভ্যালু পাওয়া যাচ্ছে, তাই না? এ আর বি এর অনুপাত তোকে দিয়ে দিয়েছে কত বল এখানে? 1/50, তাই না? এটা কি ছিল? চালের না, চালের পরিমাণ ছিল। এটা চালের পরিমাণ, বিটা হচ্ছে দাম, আর বিটা হচ্ছে কি ছিল? চালের দাম, তাই না? বললো চালের পরিমাণ আর দামের অনুপাত 1:50। 1:50 মানেই 1/50, তাই না? একই জিনিস। এটা তোকে বলে দিল। তাহলে তোকে এখন বললো যে এখান থেকে বলো 2 কেজি চালের দাম কত হবে। তাহলে কি করবি? পরিমাণটাকে তোর 2 কেজি করতে হবে। তার মানে 1 কে 2 দিয়ে করলে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করতে হবে। আর ওপর নিচে আমরা কি করব? সবসময় ওপর নিচে সেম সংখ্যা দিয়ে গুণ করব, তাই না? কারণ কাটাকাটি চলে যাবে আর এই জিনিসটাই পড়ে থাকবে, ওই জন্যই আমরা সেম সংখ্যা দিয়ে ওপর নিচে গুণ করি। তাহলে কি হয়ে যাচ্ছে? ওপরেরটা 2 কে এখন 2 আর এটা 50 দুগুণে 100। তাহলে আমাদের 2 কেজি চালের দাম কত হয়ে যাচ্ছে? 2 কেজি চালের দাম হয়ে যাচ্ছে 100 টাকা, তাই না? আচ্ছা, আমার যদি এখন বলে 3 কেজি চালের দাম কত, উপরটাকে কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। নিচেরটাকে কত দিয়ে গুণ করব? 3 দিয়েই গুণ করতে হবে। উপর নিচে সেম দিয়ে গুণ করতে হবে, নাহলে তার সমান থাকবে না, তাই না? তাহলে 3 কেজি চালের দাম কত হয়ে গেল? 3 কেজি চালের দাম হয়ে গেল 150 টাকা। 150 টাকা মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই অনুপাতকে আমি যদি কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে? এক্সাক্ট ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? এটাকে আমি আরেকভাবেও বলতে পারি, একই জিনিস। এ কি ছিল এখানে? এ কি জানো? সমানুপাতিক বি ছিল, সমানুপাতিক সম্পর্ক ছিল এটা, তাই না? এ সমানুপাতিক বি সম্পর্ক ছিল। ওই জন্য এখানে আমাদের কি হচ্ছিল এখান থেকে? যে এ সমান কনস্ট্যান্ট ইন্টু বি ছিল, বা a/b সমান কনস্ট্যান্ট ছিল, তাই না? সমানুপাতিকের ক্ষেত্রে। তাহলে এখানে আমি এই জিনিসটা তো জানি। এখান থেকে আবার যদি আমি আগের লাইনটায় ফিরে যাই, এরকম যদি লিখি, এখান থেকেও আমি দেখতে পাচ্ছি যে এর ভ্যালুটা তুই যদি জানিস তাহলে কি বি এর ভ্যালুটা জানতে গেলে তোকে একটা জাস্ট কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিতে হচ্ছে, তাই না? যেমন তোর 1 কেজির দাম কত বলেছে, এদের অনুপাত বলেছে তোর a/b কত? প্রত্যেকবার কত আসছিল? a/b 1/50 করে আসছিল, বা 1:50 করে আসছিল, তাই না? তাহলে a 1 হলে b কত বসাবো? 50, তাই না? a 1 হলে b 50। বোঝা গেল? তাহলে এই কনস্ট্যান্টটার ভ্যালু আমি কত পেয়ে গেলাম? 1/50, তাই তো? বোঝা গেল? এবার তাহলে কি হয়ে যাচ্ছে? এখানে যদি আমি 2 বসাই, এখানেও আমার কত দিয়ে গুণ করতে হচ্ছে? 2 দিয়ে গুণ করতে হচ্ছে 100। আবার কনস্ট্যান্টটা কত হয়ে যাচ্ছে? এদিকে ভাগ হয়ে কাটাকাটি করে
1/50 হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকবার কিন্তু একই থাকছে, ওই জন্য এই জিনিসটার নাম কি কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, এবার বলি যে তোর A:B:C, ঠিক আছে? এ ধর আমি বললাম কত 2, এটাকে আমি বললাম ধর তোর 4, আর এটাকে বললাম তোর ধর আমি 10, 2 4 10 বললাম, ঠিক আছে? তাহলে এদের অনুপাত যখন আমি বলবো, অনুপাত বলতে গেলে আমার কি করতে হচ্ছিল, যতদূর কাটাকাটি যাচ্ছিল আমি কাটাকাটি করে দিচ্ছিলাম, তাই না? তাহলে এখান থেকে আমার এক্স্যাক্টে যদি ফিরে যেতে হয় তাহলে আমার কি দিয়ে গুণ করতে হবে বল? 2 দিয়ে কাটাকাটি করে এটা আসলাম, 2 দিয়ে ভাগ করে এটা আসলাম, তাহলে এটা 2 দিয়ে যে 2 গুণ করি তাহলে উপরের লাইনে ফিরে যাব, তাই না? মানে 2 দিয়ে 1 কে গুণ করলাম, 2 1 কে 2, 2 2 গুণ 4, আর 5 2 গুণ 10। তাহলে আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি, এইভাবে বলতে পারি যে রেশিওর সঙ্গে, এই যে রেশিওর সঙ্গে আমরা যদি কোনো একটা কনস্ট্যান্ট গুণ করি, মানে যেমন এখানে 2 গুণ করলাম, ঠিক আছে? তাহলে আমরা কি এক্স্যাক্ট ভ্যালু পেয়ে যাচ্ছি। কি বললাম তাহলে এতক্ষণ ধরে? রেশিওর সাথে যদি একটা আমরা কনস্ট্যান্ট গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের এক্স্যাক্ট ভ্যালু। বোঝা গেল? তাহলে তোকে যদি এখন বলে দেয় যে A আর B এর রেশিও কত, 1:5, আর তোকে বললো যে A আর B এর এক্স্যাক্ট ভ্যালু কত, A আর B এর এক্স্যাক্ট ভ্যালুর যোগফল হচ্ছে 60, ঠিক আছে? A আর B এর রেশিও কত, 5, আর A আর B এর এক্স্যাক্ট ভ্যালুর যোগফল কত, 60। তাহলে A এর এক্স্যাক্ট ভ্যালু কত আর B এর এক্স্যাক্ট ভ্যালু কত তোকে যদি বের করতে বলে কিভাবে করবি? তুই জানিস যে A আর B এর এক্স্যাক্ট ভ্যালুগুলোই আমার কাটাকাটি করে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে কাটাকাটি করে কত হয়েছিল, 1:5 হয়েছিল, তাই না? তাহলে আমি ধরলাম যে কোন সংখ্যাটা কাটা গেছিল, x বলে একটা সংখ্যা, সেই সংখ্যাটা কাটাকাটি গেছিল। তার মানে আমি যদি x দিয়ে কে গুণ করে দেই তাহলে আমার কি এক্স্যাক্ট সংখ্যাগুলো আমি পেয়ে যাব, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে, 1 × x মানে x, আর 5 × x মানে 5x, তাই তো? তাহলে আমি কি ধরলাম যে x সংখ্যাটা কাটাকাটি গেছিল, অ্যাকচুয়াল পরিমাণ যখন আমি অনুপাত আকারে লিখেছিলাম x দিয়ে আমার দুদিকেই ভাগ যাচ্ছিল, কাটাকাটি যাচ্ছিল, ওই জন্য x দিয়ে গুণ করে আমি কি অ্যাকচুয়াল জিনিসটা পেয়ে গেলাম। তাহলে এর অ্যাকচুয়াল ভ্যালু কত এখন, x, তাই না? আর b এর অ্যাকচুয়াল ভ্যালু কত এখন, 5x, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। কত বলেছে এটা, 60 বলেছে, তাহলে 6x = 60। তাহলে আমি যেই সংখ্যাটা দিয়ে কাটাকাটি করেছিলাম সেই সংখ্যাটা কত ছিল বল, 10 ছিল, তাই না? বোঝা গেল তো? 6 10 60। তাহলে a এর ভ্যালু কত হয়ে যাবে এখন, a এর ভ্যালু হয়ে যাবে 10, আর b এর কত ভ্যালু হয়ে যাবে 50। বোঝা গেল? ওই জন্য আমরা কি করলাম, রেশিওর সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে আমরা এক্স্যাক্ট ভ্যালু পেয়ে যাই। এই যে রেশিও ছিল 1:5, এর সঙ্গে একটা কনস্ট্যান্ট ধরলাম x, গুণ করলাম, গুণ করে আমরা কি এক্স্যাক্ট ভ্যালু পেয়ে গেলাম, সেটা আমরা এটার সঙ্গে তুলনা করে কনস্ট্যান্টের ভ্যালু বের করে এদের এক্স্যাক্ট ভ্যালু বের করে ফেললাম। তো এটা বারবার এই জিনিসটাই করতে হবে এই চ্যাপ্টারে, ঠিক আছে? করতে 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 এখন বোঝা না গেলেও আস্তে আস্তে বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা আরেকটা বল দেখি আমাকে। হ্যাঁ, কোথায় গেল, এখানে গেল। তোকে ধর বললো এখানে, ঠিক আছে, A, B এবং C এর অনুপাত কত বলে দিল তোকে, A, B, C, Dও নিয়ে নিই এখানে একটা, ঠিক আছে? এদের অনুপাত ধর 1 2 1:2 3:4। বোঝা গেল? এবার তোকে বললো যে A + B - C + D, ঠিক আছে? এর এক্স্যাক্ট ভ্যালু কত, এর এক্স্যাক্ট ভ্যালু সমান সমান তোর ধর আমি বললাম এদের অনুপাত, আমি প্রশ্ন বলছি এখন তোকে বের করতে বলিনি কিছু, এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? A, B, C, D এদের অনুপাত কত, 1 2 3 4। আর যখন আমার এক্স্যাক্ট ভ্যালু নিচ্ছি A + B - C, ঠিক আছে, তাহলে তোর হচ্ছে ধর বললাম আমি 64, এদের ভ্যালু কত, 64 বললাম আমি, এটা প্রশ্নে দিয়ে দিয়েছে। এখন তোকে বললো A, B, C, D এদের কি এক্স্যাক্ট ভ্যালু বের করো, ঠিক আছে? মানে A সমান সমান কত বের করো, B সমান সমান কত বের করো, C সমান সমান কত বের করো, D সমান সমান কত বের করো, তাই না?
কি করবি তাহলে বল, এর আগেরটার মতোই সেম ভাবে করতে হবে। আমার যদি a ইস টু বি ইস টু সি ইস টু ডি সমান সমান 1 ইস টু 2 ইস টু 3 ইস টু 4 হয়, তার মানে নিশ্চয়ই এদের এক্স্যাক্ট ভ্যালু কি ছিল? 64 এই এদের এক্স্যাক্ট ভ্যালু কি ছিল? এর ভ্যালু এক্স যদি তোর x থাকতো, এর ভ্যালু কত হয়ে যেত? 2x নিশ্চয়ই 2x ছিল। c এর ভ্যালু কত ছিল? নিশ্চয়ই 3x ছিল। d এর ভ্যালু কত ছিল? নিশ্চয়ই 4x ছিল, তাই না? ওই জন্যই x x x এদিক থেকে কেটে গেল, আরেকটা x মিলে কেটে গেল, কেটে গিয়ে কি পড়ে থাকলো? 1:2:3:4। ওটাই তাও প্রশ্নে দিয়ে দিয়েছে, তাই না? তাহলে এটা প্রশ্নে দিয়ে দিয়েছে মানে তোর এর সঙ্গে একটা কনস্ট্যান্ট জিনিস আমি গুণ করলাম, কনস্ট্যান্টটা হচ্ছে x, xটা কি একটা কনস্ট্যান্ট। এই জিনিসটা গুণ করলে আমরা কি পেয়ে যাচ্ছি? রেশিওর সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করলে আমরা কি পাচ্ছি? রেশিওর সঙ্গে কনস্ট্যান্ট গুণ করলে এক্স্যাক্ট ভ্যালু পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এক্স্যাক্ট ভ্যালুগুলো হয়ে যাচ্ছে আমাদের এটা, তাই তো? আচ্ছা, এবার আমাকে কি বলেছে? আমার এর এক্স্যাক্ট ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমার এখানে শর্ত মতে যেটা দিয়েছিল সেখানে লিখবো এর বদলে কত? x। এর এক্স্যাক্ট ভ্যালু আমাদের কি এখন? x, তাই না? b এর প্লাস কি আছে? b প্লাস b 2x আচ্ছা আমি লিখেই দিই তোর a প্লাস b মাইনাস c প্লাস d। এটা তোকে কত বলেছে প্রশ্নে? 64 বলেছে, তাই না? তাহলে অনুপাত থেকে আমরা কি বের করলাম যে এর বদলে আমরা যদি x লিখি, b এর বদলে কত লিখবো? 2x লিখবো, তাই না? c এর বদলে কত লিখবো? 3x লিখবো। তাহলে মাইনাস চিহ্ন আছে জন্য মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। আর d এর বদলে কত লিখবো? প্লাস 4x হ্যাঁ, প্লাস 4x প্লাস 4x লিখলাম, তাই না? সমান সমান 64। কত হয়ে যাচ্ছে এখানে? x প্লাস 2x মিলে 3x, তাই তো? যোগ আছে x প্লাস 2x মানে 3x মাইনাস 3x গেল, শূন্য হয়ে গেল। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? মানে যে সংখ্যাটা দিয়ে আমরা কাটাকাটি করেছিলাম সেটা হয়ে যাচ্ছে 16, তাই না? 64 ভাগ 4 16, 4 16 64। বুঝছি তাহলে a এর ভ্যালু আমার কত হয়ে যাচ্ছে? এর ভ্যালু ছিল আমাদের ধরেছিলাম x, তাই না? তাহলে এর ভ্যালু হয়ে গেল 16। b এর ভ্যালু কত ধরেছিলাম আমরা? 2x মানে 32। c এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 48। আর d এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? বল। 4 16 64, তাই না? হয়ে গেল, এখানে শেষ অঙ্ক। এবার তোর অঙ্কটা ঠিক গেল কিনা তুই কিভাবে বুঝবি? এই সমীকরণে এখন সংখ্যাগুলো বসাবি, দেখবি যদি এদিকে মিলে যায়, এদিকে যা আছে, তাহলে তোর অঙ্ক ঠিক আছে, তাই না? আমি তাহলে বসাই। কি বলেছিল? a প্লাস b মাইনাস c প্লাস d সমান 64। তাহলে a মানে এখন 16 প্লাস b মানে এখন 32 মাইনাস c মানে আমার 48 আর প্লাস d মানে কত? 64। এখন এরা যদি আমার যোগ বিয়োগ করে এই দিকের জিনিসটাই চলে আসে, মানে 64 আসে, তাহলে অঙ্কটা ঠিক আছে, তাই না? এখন দেখ যোগ বিয়োগ করি, কত? 16 আর 32 যোগ করলে 48, তাই না? মাইনাস 48 প্লাস 64, তাহলে 48 48 গেল, আমার 64 পড়ে আছে। এখানে কত পড়েছিল? 64 পড়েছিল। তাহলে অঙ্কটা ঠিক আছে, তাই না? তো এইভাবেই করতে হবে সব অঙ্ক। পায়ের তলে হাত দিবি না। তাহলে আমরা কি কি পড়লাম আজকে সামারি করে নেই, তারপরে বইয়ের জিনিস লয়ে যাচ্ছি। হ্যাঁ, কি কিছু না। কয়টা? 9:34 বাজে, 10টায় ছেড়ে দেবো আজকে। আচ্ছা পড়া আছে 11:30 এদিকে দেখ, কথা বলিস না, এদিকে দেখ। কি বললাম জানো? কি কি শিখলাম আমরা? ওই তো আচ্ছা সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক। হ্যাঁ, সমানুপাতিক ব্যস্তানুপাতিক মানে কি? সমানুপাতিক মানে এ বাড়লে এও বাড়বে, সব সময় এই জিনিসটা নয়। কখন? সেম গুণে বাড়বে, তখন আমরা তাকে বলবো কি? সমানুপাতিক। আর এ যত গুণ বাড়বে, এ যদি তত গুণ কমে, তাহলে আমরা কি বলবো? ব্যস্তানুপাতিক, তাই না? আর ব্যস্তানুপাতিককে আমরা কি দেখলাম? কি বলে? 1/, সমানুপাতিক বলে, তাই না? এটা হচ্ছে কি? সমানুপাতিক চিহ্ন, তাই না? তাহলে এ সমানুপাতিক বি মানে আমরা যদি এরকম করে লিখি, এ ব্যস্তানুপাতিক বি কে আমরা কিভাবে লিখবো? এ ব্যস্তানুপাতিক বি মানে কি? এদিকে তাকা। এ ব্যস্তানুপাতিক বি মানে কি? এ সমানুপাতিক 1/b। তাহলে এ ব্যস্তানুপাতিক বি কে আমরা ব্যস্তানুপাতিকের জন্য আলাদা চিহ্ন না বের করে আমরা সমানুপাতিক দিয়ে লিখি। কেমন করে? এ সমানুপাতিক 1/b। এগুলো কেন হয় আমরা একটু আগেই দেখলাম ইয়ে করে, তাই না? আর কি লিখলাম এখান থেকে? দেখলাম যে এ সমানুপাতিক বি হলে এই চিহ্নটার বদলে কি আসে? কনস্ট্যান্ট চিহ্ন আছে। কে দিয়ে লিখলাম? এখানেও তাই আসবে। এ সমানুপাতিক 1/b বা এ ব্যস্তানুপাতিক বি হলে এ এই সমান সমান চিহ্ন উঠে গিয়ে সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে সমান সমান আর কনস্ট্যান্ট হলো, তাই না? এখানে বি, তাই না? আরে ও নিচে ছিল তো বিটা।
এখান থেকে আমার কি হচ্ছে তাহলে a/b সমান সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক হচ্ছে, তাই না? আমরা ওটাই দেখলাম বারবার 1/50 1/50 আসছিল। 1 কেজির দাম 50, 2 কেজির দাম যদি 100 হয় তাহলে 2 দিয়ে 100 কাটাকাটি গিয়ে আবার 1/50 সেটাই আসছিল, তাই না? আর এখানেও আমার কি হচ্ছিল যে ওই জন আর দিন দিন সংখ্যা এদের যতবার আমি গুণ করছিলাম a আর b সবসময় আমার কত আসছিল বল? 60ই আসছিল, তাই না? এই যে এই উদাহরণটা, একজন 60 দিনে করলো মানে 60, দুইজন 30 দিনে করলো গুণ করে 60, ওই জিনিসটা এটার কথা বলছি। তাহলে আমাদের সামারিটা হচ্ছে এতটুকু সামারি গেল যে সমানুপাতিক মানে এটা, আর 1/, সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক মানেই এটা। সমানুপাতিকের ক্ষেত্রে কি হয় যে ওদের ভাগফলটা একটা কনস্ট্যান্ট হয়, আর তোর ইয়ের ক্ষেত্রে কি হয় ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে যে ওদের গুণফলটা সবসময় একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট হয়, তাই না? আচ্ছা, এরপর আমরা কি দেখলাম যে এটা একটু অ্যাডভান্স জিনিস ছিল। এরপরে বেসিক জিনিসটা দেখলাম, তাই না? বেসিক জিনিসের মধ্যে দেখলাম অনুপাত জিনিসটা কি। অনুপাত জিনিসটা কি ছিল যে যতদূর কাটাকাটি যাচ্ছে না ততদূর আমরা ততদূর কাটাকাটি করব যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা পূর্ণ সংখ্যা আসছে, তাই না? সেই কাটাকাটি করে একটা আরেকটার কত গুণ, মানে একটা এত হলে আরেকটা কত, সেই আকারে লেখাকেই আমরা বলবো কি অনুপাতে প্রকাশ, তাই না? মানে ABC যদি তোর 10, 15, 20 হতো, তাই না? এটাকে আমরা কি করতাম, যতদূর পারতাম আমরা কাটাকাটি করতাম, কাটাকাটি করে যত আমরা সিম্পল ফর্মে আনতে পারতাম সেটাই আনতাম। 5 দিয়ে গেলে 2, 5 দিয়ে গেলে 3, 5 দিয়ে গেলে 4, এটাই হয়ে যাচ্ছিল অনুপাত। এবার আমি কি দেখতে পারলাম যে এখান থেকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করার পর বা কাটাকাটি করার পর আমার এই জিনিসটা হচ্ছিল, তাই না? এখানে 5 দিয়ে ভাগ করার পর এই জিনিসটা। সো এখান থেকে যদি আমি অনুপাত থেকে এক্স্যাক্ট ভ্যালুতে ফিরে যেতে চাই তাহলে আমার কি 5 দিয়ে গুণ করতে হবে। এখান থেকে আমরা কি শিখলাম যে অনুপাতকে যখন আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করি, তাই না, তখন আমার কি হয়ে যায় এক্স্যাক্ট ভ্যালু হয়ে যায়। এই কটা জিনিস শিখলাম আপাতত। এই কটা জিনিস দিয়েই তোর মানে এই চ্যাপ্টার প্রায় হয়ে যাবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে বেসিক। এবার দেখ বইয়ে কি বলেছে। ওই প্রথমে যে উদাহরণটা নিয়েছিলাম সেই উদাহরণটাই নিয়েছে। একজন বলেছে কত, ছাত্রীর সংখ্যা 60% আর তোর ছাত্রের সংখ্যা 40%। তাহলে কি হবে, একজন ছাত্রী ধর সি আর ছাত্রও তো সি হচ্ছে, আচ্ছা যাই হোক, ছাত্রী মানে এ, ছাত্র মানে ধর বি, ঠিক আছে? এ যদি 60% হয়, এ কত বলেছে 40%, তাই না? এবার কত হচ্ছে তাহলে কাটাকাটি করে আমরা কি লিখবো এদের অনুপাত মানে ভাগ করে লেখা, যতদূর কাটাকাটি যে আমরা কাটাকাটি করব। এই পার্সেন্টেজ চিহ্ন মানেই কি বলেছি আমি 1/100, তাই না? যেখানে এই পার্সেন্টেজ চিহ্ন দেখবি ওখানেই কি করবি 1/100 করে দিবি। তাহলে এই নিচের 100 সঙ্গে নিচের 100 কেটে গেল, এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে এখানে 6:4। আবার এখানে কত দিয়ে কাটাকাটি যাচ্ছে 2 দিয়ে, মানে 3:3। বোঝা গেল? মানে প্রত্যেক 3 জন ছাত্রীর জন্য 2 জন করে ছাত্র আছে। বোঝা গেল? মানে ছাত্রী যদি আমাদের 3টা হয়, ছাত্র হয়ে যাচ্ছে আমাদের 2টা, তাই না? বোঝা গেল? আচ্ছা, এবার কি এখান থেকে যদি আমার এক্স্যাক্ট ভ্যালুতে ফিরে যেতে হয় তাহলে আমি কি করব, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করব, তাই না? কনস্ট্যান্ট দিয়ে গুণ করলাম, একে কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, ছাত্রীর এক্স্যাক্ট সংখ্যা 3k যদি হয়, ছাত্রের কত হয়ে যাবে, ছাত্রের এক্স্যাক্ট সংখ্যা 2k, তাই না? বোঝা গেল? এবার এই দুটো মিলেই কত হবে 100%। ছাত্রী, টোটাল ছাত্রী প্লাস টোটাল ছাত্র, এটা মিলেই কত 100%, তাই না? তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে 5k = কত, 5k = 100%। তাহলে k এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 5 দিয়ে কাটাকাটি গেলে 20%, তাই না? এবার কি ছাত্র তাহলে কত হয়ে যাবে 2k, মানে 2 × 20 মানে 40%, আর ছাত্রী কত হয়ে যাবে 3 × k মানে কত বের করলাম 20%, তাহলে 3 × 20 = 60% বের হয়ে গেল। যে অঙ্কটা করলাম আমি ওরকমই সেম অঙ্ক, তাই না? বুঝতে না পারলে কেউ বলবি, ঠিক আছে? লাইটটা একটু বাড়াই দিই, যা দেখ শুরু করছি আবার। হ্যাঁ, তাহলে আমরা সমানুপাত কি ব্যস্তানুপাতিক কি জেনে গেলাম, অনুপাত জিনিসটা কি সেটাও জেনে গেলাম। এবার তোরা আমাকে একটা জিনিস বলতো, গসাগু মানে কি? গসাগু লসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক জিনিসটা
ওটা বলছে গসাগু আর লসাগু জিনিসটা কি? ধর তোর এখানে আমার একটা সংখ্যা আছে 5, না 5 না, একটা ধরলাম তোর 15, আরেকটা ধরলাম তোর আমি 25, ঠিক আছে? এখানেও ধরলাম কি 15 আর একটা কি ধরলাম 25। এদের গসাগু কি হবে বল, আর লসাগু কি হবে বল? এটা সে গসাগু মানে একটা সংখ্যাতেই বারবার করতে হবে। কি বলছিস? জানিস কি কেউ গসাগু লসাগু মানে কি? হ্যাঁ বল লসাগু 5 হবে, লসাগু 125 হবে। বল কিভাবে বললো? মানে লসাগু হলে সবগুলো সংখ্যাকে গুণ করতে হবে, আর গসাগু হলে মেন যে সংখ্যা। গসাগু মানে কি এদের ভেতরে সবচেয়ে কমন বড় জিনিসটা কি? গসাগু মানে কি? গসাগুতে গরিষ্ঠ, প্রথম জিনিসটা তো জানিস গরিষ্ঠ, আর তারপরে জিনিসটা কি সাধারণ। সাধারণ মানে দুজনের মধ্যেই আছে, বা তিনজন থাকলে সবার মধ্যে যেটা কমন, কমন মানে কি সাধারণ, তাই না? তাহলে সবচেয়ে বড় সাধারণ জিনিসটা কি আছে এদের মধ্যে, তাই তো? কি আছে সব থেকে বড় সাধারণ জিনিস? তাহলে এটার মধ্যে কি কি আছে আমি লিখি। এটাকে আমি কি লিখতে পারি? 5 গুণ 3, 3 গুণ 5। 1 ইন্টু 3 ইন্টু 5, তাই না? মানে 3 একে 3, 3 5 15। এর থেকে তো আর ভাঙতে পারি না, তাই না? একে কি করতে পারি আমি? একে ভেঙে কি লিখতে পারি? 1 ইন্টু 5 ইন্টু 5। আর তো ভাঙতে পারি না। তাহলে এদের মধ্যে আমি কি বললাম? গসাগু মানে গরিষ্ঠ, মানে সবচেয়ে বড়, সাধারণ মানে কমন। সবচেয়ে বড় কমন জিনিসটা কি আছে এদের দুটার মধ্যে? 5, তাই না? এই যে 5, তুই যে কোনো একটা 5 দেখ, তাই তো? তাহলে এদের গসাগু ওই জন্য কি হয়ে যাচ্ছে তোর? 5। বোঝা গেল? এবার লসাগু জিনিসটা কি? লসাগু জিনিসটা সবসময় এদের থেকে কি হবে? এদের বড়টার সঙ্গে সমান হবে অথবা তার থেকে বড় হবে। লসাগু সবসময় বড়, নামে লঘিষ্ঠ কিন্তু জিনিসটা বড়, ঠিক আছে? আর এখানে কি গসাগু নামে গরিষ্ঠ কিন্তু আসল জিনিসটা হচ্ছে ছোট হয়ে যাবে, সংখ্যাদের থেকে জিনিসটা ছোট হয়ে যাবে। আচ্ছা, তাহলে লসাগু এদের কি হচ্ছে? এমন একটা সংখ্যা আমাদের ভাবতে হবে যাদেরকে 15 দিয়েও কাটাকাটি যায়, আর কি 25 দিয়েও কাটাকাটি যায়, কিন্তু সে তাদের মধ্যে যে সবচেয়ে ছোট সেই সংখ্যাটাকে আমাদের নিতে হবে। বোঝা গেল? তাহলে সাধারণ মানে কি? যেটা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এখানে কি কোন সাধারণ জিনিসটা নিতে হবে? যেই সাধারণ জিনিসটা দুজন, মানে যেই সাধারণ জিনিসটা দুজনেই ভাগ করবে। তাহলে আমরা যদি নেই 15 ইন্টু 25, এই সংখ্যাটা যদি আমাদের নেই, তাহলে কি হচ্ছে? এই সংখ্যাটাকে আমি 15 দিয়ে ভাগ করলে কাটাকাটি চলে যাবে, 15টা কি পড়ে থাকবে? 25 পড়ে থাকবে, তাই না? এই জিনিসটাকে যদি আমি 25 দিয়ে ভাগ করি তাহলে কি পড়ে থাকবে? 25 কাটাকাটি চলে যাবে, 15 পড়ে থাকবে। তাহলে আমরা কি বলতে পারি? এটার একটা সাধারণ যে জিনিস হচ্ছে, মানে সাধারণ একটা বড় সংখ্যা যেটাকে ভাগ যাচ্ছে সবাইকে দিয়ে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? 15 ইন্টু 25। এটাকে কি বলে? গুণনীয়ক না গুণিতক? এটা গুণিতক আর এটা গুণনীয়ক না, যাই হোক, মানে ছোট বড় মনে রাখবি। বোঝা গেল? তাহলে এমন একটা বড় সংখ্যা যেটাকে একে দিয়েও ভাগ যাচ্ছে, একে দিয়েও ভাগ যাচ্ছে, সেই সংখ্যাটা হচ্ছে কি? এটা, তাই না? এবার এর সঙ্গে যদি তুই 2 গুণ করিস সেটাকেও ভাগ যাবে দুইজনকে দিয়ে, এর সঙ্গে যদি তুই 3 গুণ করিস সেটাকেও যাবে দুজনকে দিয়ে, তাই না? 4 যদি ভাগ করিস তবু এটা 15 দিয়ে কাটাকাটি যাবে, 25 দিয়েও কাটাকাটি যাবে, তাই না? তাহলে এখানে তুই যা খুশি তাই দিয়ে গুণ কর না কেন, এই সংখ্যাটার একটা, মানে এই সংখ্যাটা ইন্টু যদি আমি কে করি, কে মানে যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে এটা সবাই আমার কি হচ্ছে? সবাই 15 দিয়েও কাটাকাটি যাচ্ছে, 25 দিয়েও কাটাকাটি যাচ্ছে। এটা কি বলি জানো? গুণিতক, না? এটাকে গুণিতক বলে। আচ্ছা, তাহলে এরা সবাই কি হয়ে যাচ্ছে? সাধারণ গুণিতক। বোঝা গেল? কিন্তু ও তুইও শিওর না? আচ্ছা, যাই হোক, গুণিতক যা খুশি তাই হোক, আমারও ভুলে গেছি। মানে একটা এমন বড় সংখ্যা যে সংখ্যাটাকে সবাইকে দিয়ে ভাগ যাবে, বুঝা গেল? সেই সংখ্যাটার জেনারেল ফর্ম হয়ে গেল কি? এটা, তাই তো? এবার হচ্ছে দেখ, আমার তাহলে কি হয়ে যাচ্ছে? লসাগু মানে কি? এদের মধ্যে সবচেয়ে ছোট জিনিসটাকে নিতে হবে, ঠিক আছে? সবচেয়ে ছোট জিনিসটাকে নিতে হবে। কিন্তু এখানে যদি আমি আরও, মানে এখানে যদি এর থেকেও আমি কোনো একটা ছোট সংখ্যা পেয়ে যাই যেটাকে একে দিয়েও ভাগ যাচ্ছে আর একে দিয়েও ভাগ যাচ্ছে, তাহলে আমরা তাকে নেব লসাগু, তাই না? এখানে 15 ইন্টু 25 গুণ করে কত হয় বল? ওইদিকে 250 আর ওইদিকে হচ্ছে আরে 5 25 125 আর 250 মানে 275, তাই না? 275 হচ্ছে গুণ করে। আর এখানে কি, হ্যাঁ, তাহলে এর লসাগু আমার এটাও হতে পারে, এর থেকে বড়ও হতে পারে, কিন্তু এর থেকে ছোটও হতে পারে। যেমন ওই যে ও সংখ্যাটা বললো কত?
125। এবার এই সংখ্যাটাকে তুই দেখ 15 দিয়ে যদি ভাগ করিস তুই কত হচ্ছে বল? 5 15 9 15 কত? 135। ভুল বলেছিলি, এটা তো হচ্ছে না, ভুলভাল বললে হবে। কিন্তু এর থেকে ছোট সংখ্যা দিয়ে হবে একটা। তুই কিভাবে বের করবি দেখ, এটাকে এবার ভাঙবি তুই এরকম করে সেম ভাবে ভাঙবি। বোঝা গেল? 3 ইন্টু মানে 1 ইন্টু 3 ইন্টু 5, তাই না? 25কে কি বল? 1 ইন্টু 1 ইন্টু 5 ইন্টু 5 45 হবে 5, তাই না? তাহলে আমরা যদি এমন একটা সংখ্যা নিই যেখানে তোর সবাই মানে সবাইকে দিয়ে কাটতে হবে, এরকম আমাদের একটা সংখ্যা লাগবে। তাহলে আমার এমন একটা সংখ্যা লাগবে যেখানে মিনিমাম 2টা 5 তো থাকবেই, যেন এদের 2টা 5ও কেটে যায়, এর একটা 5ও কেটে যায়, তাই না? মানে 5 ইন্টু 5 থাকলোই, বোঝা গেল? তাহলে 5 ইন্টু 5 এমন একটা সংখ্যা যেটাকে তুই একে দিয়ে এই 25 দিয়ে অর্থাৎ এই জিনিসটাকে দিয়ে যদি ভাগ করিস 2টা 5 আর 2টা 5 কেটে গেল, তাই না? আর এটাকে দিয়ে যদি তুই ভাগ করিস তাহলে এখানে একটা 5 এখানে একটা 5কে কেটে দেবে, তাই না? কিন্তু এখানে নিচে একটা 3 পড়ে থাকবে, 3টাকে কাটতে পারছে না, তাই না? সেই জন্য আমার কাকে গুণ করতে হবে? এখানে একটা 3 যে ছিল 3কেও আমার কি করে দিতে হচ্ছে? গুণ করে দিতে হচ্ছে, তাই না? আর 1 গুণ করা না করা একই ব্যাপার, ওটা লিখলাম না, চাইলে করতে পারিস নাও পারিস। যাই হোক, এদিকে তাকা, ওদিকে না তাকিয়ে। হ্যাঁ, তাহলে আমাদের লসাগু জিনিসটা কি হয়ে যাচ্ছে? লসাগু হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে? কত? 3 25 75, 5 5 25, 3 25 75। আচ্ছা, তাহলে 75কে দেখ কত দিয়ে ভাগ যাচ্ছে? 15 দিয়ে, সংখ্যা অনুযায়ী 15 দিয়ে ভাগ যাওয়ার কথা ছিল, 5 15 এবং 75 যাচ্ছে ভাগ, তাই না? তারপরে কি হচ্ছে এখানে? 25 দিয়েও ভাগ যাওয়ার কথা ছিল সংখ্যা অনুযায়ী, তাই না? 25 দিয়েও 75কে যাচ্ছে 3 বার, তাই না? কিন্তু 75-এর থেকে ছোট এমন কোনো সংখ্যা তুই পাবি না যেই সংখ্যাটাকে তুই দুজনকে দিয়েই ভাগ করতে পারিস। সেই জন্য দুজনকে দিয়ে ভাগ যায় এরকম যত সংখ্যা আছে তাদের মধ্যে সবচেয়ে ছোট যে, সেটাই হচ্ছে লসাগু। সেটা কত দেখলাম আমরা? 75। কিভাবে বের করলাম? বুদ্ধি করে, যে আমরা এমন একটা সংখ্যা নিব যেন এরা সবাই কেটে যায়। মানে এখানে এদের মধ্যে ম্যাক্সিমাম 2টা 5 আছে, তাহলে আমাদেরকে 2টা 5 নিতে হবে। এদের মধ্যে ম্যাক্সিমাম কটা 3 আছে? একটা জায়গায় 3 আছে, তাহলে আমি একটাই 3 নিলাম, তাই না? এটাই হয়ে যাচ্ছে আমাদের লসাগু। বোঝা গেল? তাহলে এবার আমাকে আরেকটা উদাহরণ বলতো তোরা কি হবে? কি, কোথায় যাবি তুই? আচ্ছা, কত ছিল? ধর 4 ছিল গসাগু, তো 4, আরেকটা ধর তোর 32 ছিল, আরেকটা ছিল তোর 12 ছিল। কি বললাম? 4 32 আর 12 ছিল, তাই না? বলে দে গসাগুটা কি হবে? কি করব বল? ভাগ করব 4 দিয়ে 1 ইন্টু 2 ইন্টু 2, তাই না? এটাকেও ভাঙবো কত? 16 2 32, 1 ইন্টু 1 ইন্টু 2 2 মানে 2 ইন্টু 16 মানে 32, 16 মানে আবার কি? 2 ইন্টু 8, 2 ইন্টু 8, 8 মানে কি? 2 ইন্টু 4, 2 ইন্টু 4, তাই না? তার মানে 2 ইন্টু 2, তাহলে কয়টা? 5টা 2, 32 মানে। আর 12 মানে কি? মানে 4 3 12, 2 মানে 1 ইন্টু 2 দিয়ে যাবে প্রথমে, তাই না? 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 6, 6 মানে কত? আবার 2 ইন্টু 3, তাই না? এর থেকে বেশি ভাঙা যাবে না। তাহলে গসাগু মানে কি বললাম আমি? এদের মধ্যে গরিষ্ঠ আর সাধারণ যে, তাই না? গরিষ্ঠ মানে কি? সবচেয়ে বড়। আর সাধারণ মানে কি? সবার মধ্যে আছে। তাহলে কে আছে গরিষ্ঠকে? গরিষ্ঠ আর সাধারণ কোন জিনিসটা আছে? 2 ইন্টু 2, এই জিনিসটা দেখ, এর মধ্যেও আছে, এর মধ্যেও 2টা 2 আছে, এর মধ্যেও 2টা 2 আছে, তাই না? তাহলে 2 দুগুণই যে 4, এই সংখ্যাটা কি? এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে। এটা হচ্ছে কি? সাধারণ, সবার মধ্যে আছে জন্য সাধারণ। আর এটা কি হয়ে যাচ্ছে? দেখ, সাধারণের মধ্যে এক জিনিসটাও তো সাধারণ, একও এখানে আছে, একও এখানে আছে, একও এখানে আছে। তাহলে এক জিনিসটাও এদের মধ্যে সাধারণ, 4 জিনিসটাও এদের মধ্যে সাধারণ, তাই না? কিন্তু কে বড়? 4 বড়। আর সংজ্ঞায় আমাদেরকে কি বলেছে? যে গরিষ্ঠ, মানে আমাদের কাকে নিতে হচ্ছে? 4কে নিতে হচ্ছে। যে 1-এর থেকে যেহেতু 4 বড়, তাহলে এদের গসাগু কত হয়ে গেল? আমাদের 4, গসাগু হয়ে গেল আমাদের 4, তাই না? তাহলে এবার আমি লসাগু বের করতে বলছি। লসাগুটা কিভাবে বের করব বল? আবার এখানে ভাঙবো, তাই না? কোথায় গেল?
কিভাবে ভাঙবো বল, আগেরটার মতো সেম ভাবে ভাঙবো। কত হলো? 1 ইন্টু 2 ইন্টু 2 2 ইন্টু 2। 32কে কিভাবে ভাঙবো? 1 ইন্টু 1 ইন্টু 5টা 1 2 3 4 5। আর 12কে কিভাবে ভেঙেছিলাম 1 বল? ইন্টু 2 ইন্টু 3 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু বল 2 ইন্টু কত হলে 12? 2 ইন্টু 2 ইন্টু কত হলে 12 হয়? 2 ইন্টু কি? 6 রে। তো এটা বলতে এত সময় লাগছে কেন? 6 মানে আবার আমি কি লিখতে পারি? 2 ইন্টু 3। 3 ওটা তো বললাম। না ওটা বলিসনি তুই। আমি যখন বলছি 2 এর সঙ্গে কত গুণ করলে 12 হয়, তুই চুপ করে বসেছিলি। 3 3 3 বলে যাচ্ছিলি বারবার। আচ্ছা, তাহলে লসাগু কি হবে বল? লসাগু মানে আমার এমন একটা সংখ্যা, মানে সবচেয়ে ছোট এমন একটা সংখ্যা যেই সংখ্যাটাকে সবাইকে দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে আমার 2 কতগুলো আছে? এখানে 5টা আছে, এখানে 2টো আছে, এখানে কি 2টো আছে। তার মানে আমার মিনিমাম তো 5টা 2 নিতেই হবে আমার সংখ্যাটায়, না? 5টা 2 এর গুণ তো আমাকে নিতেই হবে। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে আমার একে কাটতে গেলে মিনিমাম আমার 5টা 2 গুণ করতেই হবে। আর 5টা 2 যদি আমি গুণ করে দেই তাহলে এই 2টা 2 দিয়েও কেটে যাবে, আর এখানে এই 2টা 2 দিয়েও কেটে যাবে, তাই তো? তাহলে আমাদের 2 এর ঝামেলা থাকলো না। আর 1 1 1 আছে, 1 লেখা না লেখা একই ব্যাপার, ঠিক আছে? যাই হোক, আর কি এখানে একটা 3 আছে। তাহলে আমি যদি এই সংখ্যাটাকে যদি এইটাকে দিয়ে ভাগ করি তাহলে আমার 3টা কিন্তু কাটবে না, নিচে 3 থাকবে। কিন্তু আমাদের কি নিচে কোনো জিনিস রাখা যাবে না। তাহলে আমাদের এই সংখ্যাটাকে কি নিতে হবে? ইনটু 3 করতে হবে, যাতে নিচের 3টা কেটে যায়। এটাই হয়ে যাবে আমাদের কি লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাই না? কত হচ্ছে তাহলে? 5টা গুণ করে কত হচ্ছিল? 32। আর এখানে কত? 3। তাহলে 96, তাই না? এদের লসাগু কত হয়ে যাবে? 96। বোঝা গেল লসাগু আর গসাগু কিভাবে বের করব? এবার আমি লসাগু গসাগু কেন পড়ালাম তোদেরকে, দেখ এখানে দেখ। এবার আমি যদি তোদেরকে বলি যে এদের অনুপাত বের করো, 4 32 আর 12 অনুপাত বের করো, তুই কি করবি বল? ভাঙবো, লিখবি যে 4:32:12, তাই না? এদের অনুপাত বের করতে বললে তুই এরকম করে লিখবি। তারপর কি করবি? তারপর যেটা দিয়ে কাটাকাটি যায় কাটাকাটি করবি, তাই না? যতক্ষণ পর্যন্ত কাটাকাটি করা যায়। 4 দিয়ে কাটবো ডিরেক্ট। 4 1 4, 4 8 32, 4 3 12। তাহলে কি জিনিসটা কাটাকাটি গেল? কত দিয়ে ভাগ করলাম? কোনটা কাটাকাটি গেল? 4। এদের গসাগু কত ছিল? 4 ছিল, তাই না? দেখ এখান থেকে আমি যদি 4 বাদ দিয়ে দিই, এখান থেকেও 4 বাদ দিয়ে দিই, যদি এখান থেকেও যদি 4 বাদ দিয়ে দিই, কত থাকছে তাহলে? এখানে 1, এখানে কত হচ্ছে? 8, 3টা 2 মানে 8, আর এখানে কত হচ্ছে? 3। হলো তো? তাহলে অনুপাত জিনিসটা আমার যেই সংখ্যাটা, আমরা যেই সংখ্যাটা দিয়ে কাটাকাটি করে অনুপাতটা পাচ্ছি সেই সংখ্যাটা কি আমাদের গসাগু হচ্ছে, তাই না? তাহলে আমরা যে প্রত্যেকটা অঙ্কে ধরে নিচ্ছিলাম যে ধর তোর এখানে আমি এর আগের অঙ্কটা করলাম না, A:B তোর যদি ধর 2:3 হয়, তাহলে A আর B এর যোগফল যদি তোর 25 হয়, A আর B এর এক্সাক্ট ভ্যালু বের করো, তাই না? তখন তুই কিভাবে করলাম অঙ্কটা বল? ওই তো A কে কি করেছিলাম? x ধরেছিলাম। ওটা বল। হ্যাঁ x হচ্ছে A:B আছে কত? 2:3, তাই না? মানে A2 হলে B3। অনুপাতের সঙ্গে আমি কত গুণ করলে এক্সাক্ট পাবো? অনুপাতের সঙ্গে আমি একটা কনস্ট্যান্ট যদি গুণ করে দেই তাহলে আমাদের এক্সাক্ট একটা ভ্যালু আসবে, তাই না? তাহলে এটার সঙ্গে আমরা কনস্ট্যান্ট গুণ করেছিলাম, এটার সঙ্গে আমরা কনস্ট্যান্ট গুণ করেছিলাম, তাহলে A এর এক্সাক্ট ভ্যালু হয়ে গেছিল কি 2 ইন্টু ওই কনস্ট্যান্টটা, আর এখানে কি 3 ইন্টু সেই কনস্ট্যান্টটা, কারণ এই কনস্ট্যান্ট কেটে গিয়েই তো তোর এই 2:3 এসেছিল, তাই না? আচ্ছা যাই হোক, তাহলে A এর ভ্যালু এটা হলে B এর ভ্যালু এটা হলে A প্লাস B কত হয়ে যাচ্ছে এখান থেকে? দেখ 2k প্লাস 3k ইজ ইকুয়ালস টু 25। তাহলে k এর ভ্যালু কত হয়ে যাচ্ছে আমাদের? 5, তাই না? তাই তো? এবার আমরা এখন কি দেখলাম, এই যে k জিনিসটা আমরা যে ধরে নিচ্ছিলাম, 3 আর 2 যোগ করে কত হয়? 5k ইজ ইকুয়ালস টু 25। 5 ভাগ 5 কত? 25 কত? 5, ওই জন্য আসলো এটা, ঠিক আছে? এবার দেখ, আর এখন আমরা কি দেখলাম? লসাগু গসাগু কেন করলাম? আমরা দেখলাম এখানে যে আমরা ধরে নেই, ঠিক আছে, কে জিনিসটা যে ধরে নিচ্ছে, কে জিনিসটা আসলে কি? কে জিনিসটা কিন্তু আসলে A আর B এর কি কেটে যাচ্ছিল বারবার করে? গসাগু জিনিসটাই কেটে যাচ্ছিল, তাই না? বোঝা গেল? তাহলে তোকে যদি এখন বলে, ঠিক আছে, এখন তোকে যদি বলে যে
এ বি সি এদের অনুপাত তোকে প্রশ্নে বলে দিয়েছে তোর 1 2 আর 5, ঠিক আছে? আর এদের গসাগু, ঠিক আছে, গসাগু কত বলেছে? গসাগু ধর বলেছে কত, বল বল কত নিব? 2 3 5। আরে গসাগু তো একটা হবে, কি বলে রে? গসাগু ধরলাম আমি 4 ধরলাম, ঠিক আছে? তাহলে বল এখানে কি হয়ে যাবে? এক্সাক্ট এ এর ভ্যালু কত হয়ে যাবে, বি এর ভ্যালু কত হয়ে যাবে, সি এর ভ্যালু কত হয়ে যাবে বল? 4 8 20 8 20 4 8 হ্যাঁ 4 8 20 ঠিক। আসলে লাগাস না দাগে যাবে। এদিকে দেখছিস কি তুই? হ্যাঁ বই দাগাচ্ছিস কেন? এদিকে দেখ। তাহলে আমি কি বললাম যে এ যদি তোর 1 হয়, বি 2 হলে বি 2 হবে আর সি 5 হবে, তাই না? তাহলে এটাও যদি তোর মানে এটা এখানে কি 4 গুণ হবে, তাই না? 4 আছে মানে এখান থেকে একটা জিনিস কাটাকাটি করে তো এটা এসেছিল, তাই না? কি কাটাকাটি করে এসেছিল? গসাগুটা কাটাকাটি চলে যাচ্ছিল। সবচেয়ে বড় কমন জিনিসটাই তো কাটাকাটি যায়, তাই না? সব থেকে বেশি যে জিনিসটা কমন সেটাই যদি বাদ দিয়ে দিই তাহলে তো এটা পড়ে থাকছে। তাহলে আমাদের এক্সাক্ট ভ্যালুটা পেতে গেলে কি করতে হবে? এই এ মানে 1 ছিল, তাই না? 1 এর সঙ্গে এই সিএফটা গুণ করে দিতে হবে 4, তাই না? বি এর সঙ্গে কি 4 2 ইন্টু 4 আর 5 এর সঙ্গে কি 5 ইন্টু 4। তাহলে এর ভ্যালু কত হয়ে গেল? 4 কোথায় লিখলা? 5 ও লিখলা কেন? সরি। আর এখানে কত? 4 দুগুণ 8 আর এখানে কত? 4 5 20 হয়ে গেল, তাই না? বোঝা গেল? হ্যাঁ। কটা বাজে? ও হ্যাঁ ছুটি, তাহলে যা 10টা বাজে। ভিডিও তো জানবি।